প্রিয় দর্শক, যারা যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে হানাহানি, ধুন্ধুমার যুদ্ধ লেগে গেছে, অনেক মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন প্রতি সেকেন্ডে মিনিটে উত্তেজনা, প্রতি ঘন্টায় পরিবর্তিত হচ্ছে, মিসাইল হামলা হচ্ছে, পরস্পর বিমান হামলা হচ্ছে, ব্যাপক হারে বোমাবর্ষণ হচ্ছে, ইরানের উপরে হচ্ছে, আবার ইরানের দিক থেকে মিডল ইস্টের ইরান আশপাশের যে দেশগুলো সেগুলোর উপরে হচ্ছে, সেগুলো দেশের বিশেষ করে মার্কিন যে সামরিক বেসগুলো আছে সেগুলোর উপরে হচ্ছে। এই যে রক্তক্ষয় ইসরায়েলের উপরে তো স্বাভাবিকভাবে হচ্ছে, এই রক্তক্ষয় কারো ভালো থাকার কোনো কারণ নাই মানসিকভাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মিডল ইস্টের এই যে যুদ্ধ, ওই যুদ্ধের চাপ কিন্তু অবশ্যই বাংলাদেশের উপরে পড়বে। আমরা যুদ্ধে নেই কিন্তু যুদ্ধে আছি। আমাদের এই যুদ্ধটা হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি হয়ে যাওয়ার আশঙ্কা। সেই অস্তিত্বের সংকটটা কীরকম, যে অর্থনৈতিক সংকট খুব একেবারে গভীর হয়ে যেতে পারে। কেননা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আমাদের জনশক্তি গভীরভাবে যুক্ত। এই জনশক্তির যে রফতানি হয় এবং যারা ওখানে কাজ করছে সেখান থেকে যে অর্থটা আমাদের যে অর্থনৈতিক যে মেরুদণ্ড সেটাকে শক্তিশালী রাখে। এবং এর সাথে হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, জ্বালানি সরবরাহ এর মধ্যে ডিসরাপ্টেড, একেবারে অনেক দাম বেড়ে যাবে। সুতরাং বহির্বিশ্বের সঙ্গে আমদানি রফতানিতে চাপ পড়বে, ডলার সংকট হবে এবং এই তেলের যে দাম বেড়ে যাওয়ার কারণে জিনিসপত্রের উচ্চ মূল্য তৈরি হবে। সব মিলিয়ে বাংলাদেশ একটা চাপে চলে আরও বেশি যাবে, যেহেতু বাংলাদেশ কোনো ধনী রাষ্ট্র নয়। সেইখানে আমি আমাদের যে প্রধানমন্ত্রী, বর্তমান সরকার প্রধান মাননীয় তারেক রহমান, তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি মনে করি আমার দিক থেকে একজন কূটনৈতিক বিষয়ের ছাত্র, শিক্ষার্থী এবং পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমার মনে হয় বাংলাদেশে এই সরকারের উচিত 5টা গুরুত্বপূর্ণ সেল তৈরি করা। একটা হচ্ছে আর্থিক খাত ভিত্তিটাকে মজবুত করার জন্য একটা সেল, বাজার ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা, কিভাবে এটাকে সংশোধন করা যায়, মানুষের কাছে সঠিক জিনিসপত্র নিয়ম ধরে তারা যেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে পারেন, তাদের নাগালের মধ্যে থাকে, সেই জায়গাটার জন্য একটা সেল। আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তাটা, সেখানে যেন চুরি, ছিনতাই, রাহাজানি কিংবা রাজনৈতিক অপরাধ অথবা রাজনৈতিক যে নানাবিধ প্রতিবন্ধকতা এই সরকারকে ফেলে দেওয়ার জন্য, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার একটি সেল। এবং পররাষ্ট্রনীতির জায়গাটাতে আমাদের গভীর করেই নজর দিতে হবে। আরেকটা হচ্ছে জ্বালানি ম্যানেজমেন্ট হচ্ছে পেট্রোল, ডিজেল, অকটেন, গ্যাস এবং কয়লা, এটার সাথে স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন, সেই ব্যাপারটা যুক্ত। বিদ্যুতের সাথে সামগ্রিক উৎপাদন ব্যবস্থাপনা গভীরভাবে যুক্ত। এখন কথা হচ্ছে যে আর্থিক ব্যবস্থাপনাটায় এমনি তো সবাই বলবে যে একটা তো মন্ত্রণালয় আছে, তারা কাজ করবে। এই মন্ত্রণালয়ের প্রত্যেকটা মন্ত্রী, মনে রাখতে হবে, তারা সবাই প্রথমবারের মতন মন্ত্রী হয়েছেন এবং প্রত্যেকটা সচিব তারা প্রথমবারের মতন মন্ত্রণালয়গুলোতে সচিবের দায়িত্ব নিয়েছেন। সুতরাং প্রত্যেকে নতুন, তাদের অভিজ্ঞতাটা একদম নেই ম্যানেজ করার, এখানে যে কীভাবে ভাবতে হয়, প্রক্রিয়াটা কী হওয়া উচিত, সেই অভিজ্ঞতার ঘাটতি আছে, এটা মানতে হবে। শুধু আবেগে অহমিকা করে এখন লাভ নেই, এটা নিজের ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে, ম্যানেজমেন্টের ক্ষতি করবে। আমি মনে করি যে প্রত্যেক মন্ত্রণালয়, যেই 5টা আমি খাত বললাম, সেই 5টা খাতের যারা মন্ত্রণালয় আছে, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা আছে, তারা এখানে যুক্ত থাকবেন। তাদের সাথে খুবই ঝানু, বিশেষজ্ঞ, অভিজ্ঞ মানুষেরা, এই 4-5 জন একটা সেল, যারা একটা রিসার্চ করবে, পলিসি ফর্মুলেট করবে এবং তারা অবশেষে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত করে প্রধানমন্ত্রীর সঙ্গে এটা যুক্তিতর্ক সাপেক্ষে সঠিক হলো না, এরপরে গ্রহণ করে সেটাকে ফর্মুলেট করে লক করে তারপরে তারা মাঠ পর্যায়ে এটা বাস্তবায়নের জন্য ছড়িয়ে দেবে ওই রেসপেক্টিভ মিনিস্ট্রির, লাইন মিনিস্ট্রির যারা অপারেটরস আছে, মানে সিভিল বিউরোক্র্যাটস আছে, তাদের মধ্য দিয়ে হবে প্রক্রিয়াটা।
এখন কেন আর্থিক ম্যানেজমেন্টের জায়গাটাতে লক্ষ্য করতে হবে যে আমাদের এখন কতটা কি অর্থ মজুদ আছে, কতটা লোন কে কোথায় পায়, কাদেরকে আমার পরিশোধ করা লাগবে, এবং কোন খাত থেকে কিভাবে মানুষকে চাপ না দিয়ে এই অর্থ আমরা আরও সংগ্রহ করতে পারি, আর্থিক যে ব্যাগটা সেটা আরও শক্তিশালী হতে পারে। যে অর্থ ডলার, এখনও তো ডলার দিয়ে আমরা কেনাকাটা করি, তার পাশাপাশি এই ডলারের ভিত্তিটাকে মজবুত করে আরও অন্য কোনো আউটসোর্সিং কীভাবে করা যেতে পারে সেগুলো নিয়ে তারা গবেষণা করবে। এরপরে হচ্ছে যে বাজার ব্যবস্থাপনায় মানুষের যে নাগালের মধ্যে যেন থাকে, সেই জন্য ফরিয়ারা, মধ্যস্বত্বভোগী যে দালালরা আছে তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। না হলে কিন্তু এই মানুষজন এমন পর্যায়ে চলে যেতে পারে, অনেকে হয়তো না খেয়ে আছে। একটা কল্যাণমুখী রাষ্ট্রের ভূমিকা তো তাই থাকতে হবে না, জনগণের প্রত্যেকটা মানুষকে তার যে সুযোগ সুবিধাটা তৈরি করে দিতে হবে, সে যেন ভালোভাবে টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে। এর সাথে হচ্ছে অভ্যন্তরীণ যে নিরাপত্তা, এই নিরাপত্তাটা খুব গভীরভাবে তৈরি করা দরকার। এই জন্য আমি আরও কয়েকদিন আগে বলেছি যে সমগ্র দেশ জুড়ে ড্রাইভ দিয়ে কী করতে হবে, যে অবৈধ যত অস্ত্র আছে সেগুলো উদ্ধার করতে হবে, ছিচকে যত ক্রিমিনালস আছে তাদেরকে শায়েস্ত করে আটক করতে হবে। খুব বেদনাদায়ক একটা ঘটনা ঘটে গেছে চট্টগ্রামের দিকে। একটা ছোট্ট কন্যা শিশু, তাকে রেপ করেছে, গলা কেটে দিয়েছে। গলা কাটা অবস্থায় বাচ্চাটা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল, তাকে শিশু উদ্ধার করেছে, হাসপাতালে নেওয়া হয়েছে, বাচ্চাটা মারা গেল। একটা রাষ্ট্রে এর থেকে বেদনাবহ ঘটনা কি হতে পারে? এরকম অহরহ ঘটছে, মেয়েরা নির্যাতিত হচ্ছে, খুন হয়ে যাচ্ছে। এরপরে এগুলোকে বন্ধ করার সমস্ত প্রক্রিয়া উদ্যোগ নিতে হবে। না হলে তো এই যখন ঘোলাটে পরিস্থিতি হয়, আর্থিক পরিস্থিতিটা দুর্বল হয়, তখন এই ধরনের ক্রিমিনালরা ভূমিকা পালন করতে থাকে, এবং তার সঙ্গে রাজনৈতিক হুমকি কিন্তু এই সরকারের উপরে আসবে। কারণ এই পরিস্থিতিতে অনেকে ভাববে যে আচ্ছা, তাহলে তো দুর্বল করে দেওয়া যেতে পারে, সরকারকে ফেলে দেওয়া যেতে পারে, ফেলে দিলে আমরা আসতে পারবো আবার ক্ষমতায়। সেই জায়গায় অভ্যন্তরীণ নিরাপত্তাটাকে খুবই গুরুত্ব দিয়ে ভাবা দরকার। পররাষ্ট্রনীতিতে আমরা সবাই লক্ষ্য করলাম যে ফরেন মিনিস্ট্রির থেকে এই মধ্যপ্রাচ্যের ঘটনায় ইরানকে দায়ী করে ইরান মিসাইল আক্রমণ করেছে আশপাশের মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে, সৌদি আরব আছে, বাহরাইন আছে, এই সব দেশগুলোতে আক্রমণ করার, জর্ডান আছে, নিন্দা করেছে। নিন্দাটা এক সেন্সে স্ট্র্যাটেজিক্যালি ভালো, যে ইরানের সঙ্গে আমাদের লেনা দেনা নাই, বিশেষ করে এই সরকারের সঙ্গে এখন আমাদের কোনো বাণিজ্যও নাই, আর জনশক্তি রপ্তানি করার বিষয় না। ওইখানে আমাদের যে কটা জনশক্তি আছে, ওখানে এমন এক যুদ্ধ প্রলয়ে সেইখানে আমাদের কোনো জনশক্তি ওখানে গিয়ে কাজ করে আয় করে দেশে পাঠাতে পারবে না। তাহলে যে দেশগুলোতে আমাদের জনগণ আছে, তারা কাজ করে এবং আয় করে বাংলাদেশে পাঠায়, সেই দেশগুলোর সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক রাখা, এবং যেন যখনই পরিস্থিতি শান্ত হবে আমাদের এখান থেকে ব্যাপক হারে আবার জনগণ যেতে পারে। বিশেষত ওই সব দেশগুলোতে যখন আবার রিহ্যাবিলিটেশন চলবে, আবার যখন গঠন হবে, কবে শুরু হবে জানি না, কিন্তু গঠন তো আবার হতে হবে। যেভাবে ভাঙচুর ধ্বংসযজ্ঞ চলছে এখনও, কবে এই ধ্বংসযজ্ঞ থামবে আমরা জানি না। সেই ধ্বংসযজ্ঞ স্তূপ থেকে যখন বেরিয়ে এসে আবার তারা নিজেদেরকে সুগঠিত করতে চাবে, ইউএই, দুবাই, কাতার, সবখানে তুমুল একটা দুর্ঘটনা, সেইখানে তাদের পক্ষ নেওয়াটা ভালো। কিন্তু অন্যদিকেও তো খেয়াল করতে হবে যে অন্য সুপার পাওয়ার আছে, এইগুলো কোথায় কখন টার্ন করবে আমরা পরিস্থিতিটা এখনও বুঝতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কথা বলছে যে কিভাবে আক্রমণ কে কাকে করছে, কোথায় তার গোয়েন্দা লিগ, কে কতটা আপার হ্যান্ডে যাচ্ছে, অথবা এই যুদ্ধের জয় পরাজয় কি, এগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়। এগুলোর সঙ্গে বাংলাদেশের এই আলোচনা, জীবনযাপনের আলোচনার কোনো সম্পর্ক নাই। আসলে বাংলাদেশের জীবনযাপনের আলোচনার সম্পর্ক হচ্ছে আমার পলিসি এমন হতে হবে যে আমি এখান থেকে আসলে কোন দিকে আগাবো। আমার পলিসি এমন হতে হবে যে আমি যুদ্ধে নাই কিন্তু যুদ্ধে আছি, এটাকে ধরে নিয়ে আমার এই খাতগুলোকে, আমার জ্বালানি খাতটাকে মন দিতে হবে। আমার কতটুকু ডিজেল আছে, অকটেন আছে, পেট্রোল আছে, আর কতদিন পরে আমি আনতে পারবো, এই মজুদ কবে ফুরিয়ে যাওয়ার পরে আমি কার দিকে তাকাবো, কে আমাকে দিতে পারে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, এই যুদ্ধ যদি আরও স্কেলেটেড হয়, ছড়িয়ে পড়ে, আরও বিস্তৃত হয়, তখন আমরা কি অন্ধকার যুগে বাস করব?
কুপি হারিকেন জ্বালিয়ে বাস করব, এগুলো সুরাহা হওয়া দরকার। আমাদের যতগুলো বিদ্যুৎ উৎপাদন করা যে প্ল্যান্ট আছে সেগুলো সিস্টেমেটিক্যালি পরীক্ষা করা দরকার। তাদের উৎপাদন ক্ষমতা কতটা আছে, এগুলো কি পুরনো কোথাও হয়ে গেল, বন্ধ হয়ে যেতে পারে কি না, তাদের জ্বালানি সরবরাহটা কতটা দরকার, কি দরকার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা সেক্টরের সব বিষয় নিয়ে বিশ্লেষণ করে রিপোর্ট প্রিপেয়ার করে এটা উত্থাপিত করা, প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্রুভাল সাপেক্ষে মাঠ পর্যায়ে গিয়ে বাস্তবায়ন করা। এটা হচ্ছে সার কথা। অর্থাৎ মন্ত্রণালয়গুলো এরকম করে না যেন ভাবে যে আমি মন্ত্রী আছি, আমি প্রতিমন্ত্রী আছি, এই মন্ত্রণালয়ের সচিব আছে, আমরাই পারবো। প্লিজ, এটা বড় মাপের একটা ট্র্যাপ তৈরি করবে, এটা বুবি ট্র্যাপ তৈরি করবে। এই মুহূর্তে বুদ্ধিমান মানুষদেরকে নিয়ে ছোট সেল গঠন করে বিশ্লেষণ করুন। এই সেলের মধ্যে কারা আছে সেই নামগুলো বাইরে প্রকাশ করার কোনো দরকার নাই। ওগুলো আবার আলাদা ভাব নেবে যে আমি ভাই অমুক সেলে আছি, আমি তমুক মন্ত্রণালয় তমুক সেলে আছি। সেগুলো আবার প্রচার হলে অন্যেরা আবার সুযোগ সন্ধানী লোকেরা তাদের সঙ্গে লাইন মারতে যাবে যে ভাই আমাকে তাহলে এই লাইসেন্সটা, ওই পারমিটটা করে দেন। আমি বুঝতে পেরেছি কথাটা। যেই দেশে নৈতিকতার জায়গাটা খুব দুর্বল, আরে ভাই রাস্তার ধারে যে এই ফুচকা বিক্রি করে, সে যে প্লাস্টিকের চেয়ার, দেখবেন ওই প্লাস্টিক চেয়ারটাও লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। এমন একটা দেশ। এই যে দেশে পার্কের ভিতরে ব্লাড সুগার চেক করে, ছোট টুল আছে, ওই ছোট টুলগুলোর পায়ের মধ্যে শিকল পরিয়ে রাখতে হয়, নাহলে চুরি হয়ে যাবে। এরকম নৈতিকভাবে অধঃপতিত যে দেশ, সেই দেশের মানুষেরা অনেক উন্নত আছে, কিন্তু সুযোগ সন্ধানী প্রচুর। সুতরাং আমি বলতে চাই যে এই সেলগুলো গঠন করে যদি অপারেশনাল মোডে যাওয়া যেতে পারে, আমার মনে হয় আমরা আপৎকালীন সময়, যেটা সামনে দ্রুত গতিতে আসছে, ঝড়ের বেগে আসতেছে এই পরিস্থিতিটা, ট্রাস্ট মি, আমি তো আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র ছিলাম এবং এখনও পড়াশোনা করি, এবং ফরেন পলিসি এবং পলিটিক্স নিয়েই আমার অ্যানালিসিসের আমার লাইফটাই, আমার এই সব মিলে 30 বছরের এই ট্র্যাক। ফলে আমি যা দেখতে পাচ্ছি, আমার মতন করে এই আশঙ্কাটা ধরেই আমি এই কথাগুলো বললাম। শুভেচ্ছা, ভালোবাসা সকলকে, ভালো থাকুন। ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে এতক্ষণ সঙ্গ দিয়েছেন বলে।